পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিত পোর্টালে এলো না, তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। বাট এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা, এই প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন। আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, তার মিছিল মিটিং ভরিয়ে দেন, তার হয়ে গলা পাঠান, মিডিয়ার সামনে মুখ খোলেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন, পরিবার তুলে কমেন্ট করেন, খুন করার কথা বলেন। কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনাখাতে, পরে আবার ক্ষমা চেয়েছে, নূর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেড হ্যান্ড। তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। আপনাদেরকে উত্তেজিত করে, কিন্তু নরেন্দ্র মোদীজি সব সময় আইনের পথে হাঁটতে শেখান, আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন। আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা ব্যানার্জির হয়ে 2021-এ যারা ক্যাম্পেনিং করেছিলেন, মাননীয় তোহা সিদ্দিকী সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন, সরাসরি রাজনীতি করেন না, ধর্মগুরু বলা হয়, ধর্ম প্রচারক বলা হয়, এবং যে সমস্ত ইমাম সাহেবরা 2500 টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন, ইউসুফ পাঠান আবু তাহেরদের ভোট দিতে বলেন, হাজি নুরুলদের ভোট দিতে বলেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন। আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন। এই চিঠিগুলো কিরণ রিজিজুজি, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির, এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল। এ দলিল চিরদিন থেকে যাবে। এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলছি, যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেছেন পশ্চিম। জানেন, এর আগে আমি বলেছি, আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, যে আপনার কেওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে, এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে। আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে, আমি 5-12 হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা অনগোয়িং, কিন্তু ওনারা আর করতে পারবেন না, নিশ্চিন্ত থাকুন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, টোটাল জব কার্ড, আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে 1,25,00,000 ভুয়া জব কার্ড বাদ গেছিল। এবারে নো ইওর কাস্টমার কেওয়াইসি আধার লিঙ্ক চলছে। আমি 5-12 রাত্রি 12টা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি।
টোটাল জব কার্ড 2,56,38,503। আধার সিডেড তো ছেড়ে দেন, KYC ডান 1,60,97,695। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ KYC ডান, KYC ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ। পার্সেন্টেজ হচ্ছে 62.9। অর্থাৎ 1 কোটির কাছাকাছি জব কার্ড KYC সঙ্গে লিঙ্ক করা যায়নি, এগুলো ভুয়া জব কার্ড। উনি কালকে আরেকটা অভিযোগ করেছেন, ওই আপনার গ্রেপ্তার নিয়ে। উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে একটা অভিযোগ করেছেন না, আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে, সম্পূর্ণ ফলস, মিথ্যা কথা তো অহরহ বলেন। ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে। উনার পুলিশই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে। তিনিও রাজবংশী বর্মন পরিবারের। আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন 10 এবং 11 নম্বরে আছে। এরাই 11 পাঠ করেছিল, এরাই জেলে আছে। এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে। কেস নম্বর 37/2021। কে একটা উঠে এসে তোলাবাজ বলে দিল উনাকে কানে কানে, উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিল। কত বড় মিথ্যা কথা। ইন কাস্টডি সুভাষ বর্মন, নিত্যানন্দ বর্মন, করিম মিয়া, বুলু মিয়া। এনজয়িং বেল তপন বর্মন, দীনেশ্বর বর্মন, আবু বাকাস মিয়া। রেস্ট আর অ্যাবসকন্ডিং, নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট। এটা পাবলিক ডোমেনে আছে। দেখুন কত বড় মিথ্যা কথা। বিএলওর বাড়িতে রাতে আক্রমণ হয়েছে এবং যে অভিযোগ উঠে আসছে তাদের বাড়ির দরজা জানলা ভাঙচুর চলেছে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। এখন আপনি লেটেস্ট আজকে সকালবেলা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আমাকে বলেছে, গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জির যে কিছু পায়দাস ভিডিও রয়েছে, মূলত 15, 16, 17, 18, সবাই না, একটা বড় অংশ, ভুয়া ওবিসি সার্টিফিকেট, ফাঁকা খাতা দিয়ে এই শানু বক্সিদের মতো ভিডিও। এরা প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে। ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশন দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরও অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। সেটা যখন ধরা পড়ে গেছে, আজকে সকালবেলা লেটেস্ট খানাকুল 2 এর ভিডিও, তিনি বিএলওদেরকে বলছেন প্রজেনিতে না করে এবারে সেলফে বাড়াও। কত 2 নম্বরই এদের, প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে। আমরা সাথে সাথে স্টেট অবজারভার, সিও এবং ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি, এবং ভিডিও যে বিএলওদের বলেছে তারা প্রমাণ দিয়েই আমাদের জানিয়েছে, সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না। আমি সতর্ক করছি, এই 1 শ্রেণীর ভিডিওকে আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে, আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে। প্রত্যেকটা বিডিও অফিস, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সতর্ক নজরদারির কাজ প্রধান বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি করছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আপনারা বুঝতে পারবেন যে এবারের এসআইআর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে